ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এইচএসসি রিভিশন পার্টে হাজির হয়েছি ন্যারেশন পার্ট নিয়ে। তো আজকে আমরা ন্যারেশন পার্টের জাস্ট বেসিক আলোচনা করব। আসুন আমরা বোর্ডের দিকে যাই। ফার্স্ট অফ অল আমরা দেখি ন্যারেশনটা কি। ন্যারেশনটা এসেছে ন্যারেট থেকে। ন্যারেট হচ্ছে বর্ণনা করা আর ন্যারেশন হচ্ছে বর্ণনা। এটা কোন ধরনের বর্ণনা? আমরা দৈনন্দিন জীবনে যে কথাবার্তা বলি এটাকে লিখিত আকারে লিখলেই ন্যারেশন হয়ে যায়। তো আমাদের ন্যারেশন যেগুলো দেখি এটা মূলত কথাবার্তা। তো কথাবার্তা করতে বলতে হলে একটা বক্তা লাগে, একটা শ্রোতা লাগে। তা এখানে ফার্স্ট প্রশ্ন হচ্ছে ন্যারেশন কাকে বলে? ন্যারেশন হচ্ছে বর্ণনা বা কথাবার্তা। এটা আমাদের সাধারণ বাংলায় বললে এটা হচ্ছে কথাবার্তা। আমরা যে কথাগুলো বলি আমরা বাস্তবে আসবো, তা নাহলে ন্যারেশন বুঝবো না। আমরা বাস্তবে বুঝবো যে ন্যারেশনে কে কথা বলে, কার সাথে কথা বলে, কোন কোন কথা বলে, এটা আমরা বাস্তব উপলব্ধি করলে আমরা ন্যারেশন খুব সহজেই বুঝবো। নেক্সট প্রশ্ন, বক্তা কাকে বলে? বক্তা হচ্ছে সেই জন যেজন কথা বলে। অবশ্যই বক্তা কথা বললে শ্রোতা লাগবে, একজন শুনবে একজন বলবে। নেক্সট, শ্রোতা কাকে বলে? তো যিনি কথা বলেন উনি বক্তা, যিনি শোনেন উনি হচ্ছেন শ্রোতা। তো আমাদের এই দুটো চিনতে হবে। নেক্সট, একটা ন্যারেশনে বক্তা কয়জন? তো একটা ন্যারেশনে মাঝে শ্রোতাও বক্তা হবে, আবার বক্তাও শ্রোতা হবে। কারণ এক একটা রিপোর্টেড স্পিচ যেটা আমাদের ইনভার্টেড কমা দিয়ে থাকে, তো আমাদের ইনভার্টেড কমার ভিতরে দেখবে যে এখানে এই কথাটা কার, তো যেই কথা বলবে তিনি বক্তা। তো একটা ইনভার্টেড কমার ভিতরে এক একজন বক্তা হয়। তো এক এক সময় এক একজন বক্তা হবে, এক একজন শ্রোতা হবে। তো সব সময় একজন বক্তা থাকবে না, বক্তাও চেঞ্জ হবে, শ্রোতাও চেঞ্জ হবে। নেক্সট, রিপোর্টিং ভার্ব কি? আমরা যেমন বাংলায় বলি কথা বলি, তো বলাটা হচ্ছে ইংলিশে সেইড, তো আমাদের এখানে সেইড, এই সেইডটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ বক্তা যার মাধ্যমে কথা বলে, অর্থাৎ বক্তা যে বলে এই বলাটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ভার্ব ছাড়া কথা আসে না। তো আমাদের রিপোর্টিং ভার্বটা জানতে হবে। ইনভার্টেড কমার আগে যে অংশটা থাকে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের আগে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ভার্বের আশ্রয় নিয়েই আমাদের কথা বলতে হয়। রিপোর্টেড স্পিচ কি? এখানে আমরা রিপোর্টেড স্পিচটা বুঝতে হবে সর্বপ্রথম, যে রিপোর্টেড স্পিচ হচ্ছে সেই কথাটা যেটা বক্তা বলেন এবং শ্রোতা শোনেন। তো এখানে আছে বক্তা বলবেন আর শ্রোতা শুনবেন। আমরা একটু বাংলায় কথা বলি। ধরুন কামাল সুজনকে বলল যে চলো আমরা ঢাকায় যাই। তো এখানে কামাল কাকে বলছে? সুজনকে বলছে। এই কথাটা, এই যে বলাটা হচ্ছে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব। কামাল হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সুজনকে বলছে, সুজন হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো আমাদের রিপোর্টেড স্পিচ কি বলছিল? যে চলো ঢাকায় যাই, চলো ঢাকায় যাই। এই কথাটা যখন আমরা ইনভার্টেড কমাতে আটকাবো ওটাই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। অবশ্যই রিপোর্টেড স্পিচ চিনতে হবে এবং ওই কথাটা কে বলছে সেটা জানতে হবে। নেক্সট পয়েন্ট, কিছু কিছু রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা দেওয়া থাকে না কেন? তো এখানে একটা কোশ্চেন থাকে যে আমাদের ন্যারেশন যখন প্যাসেজ ন্যারেশন করতে যাই তখন একটু কনফিউশনের ভিতরে পড়ে যেতে হয় যে এখানে বক্তা কথা বলতেছে, রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা থাকে। কিছু কিছু রিপোর্টেড স্পিচে দেখা যাচ্ছে যে ফুল স্টপ দেওয়া আছে, পরের লাইনে আবার কথা আসছে, আবার অনেক সময় আরো আরেক লাইন থাকে, তারপরে লাস্টের দিকে আমাদের ইনভার্টেড কমা থাকে। অর্থাৎ মাঝের দুইটা অংশে বা মাঝে একটা অংশে ইনভার্টেড কমা দেওয়া থাকে না। পরপর তিনটা লাইন থাকলো, দেখা গেছে দুই পাশে ইনভার্টেড কমা, মাঝের অংশগুলোই থাকে না। তাহলে বুঝতে হবে এই তিনটা কথা এক বক্তা। এক বক্তা যখন পরপর কথা বলবে, তখন আর বাড়তি ইনভার্টেড কমা দেওয়া লাগবে না, একবারে ফার্স্ট এবং একবারে লাস্ট। এই অংশটা বুঝতে হবে যে এইভাবে যদি থাকে একই বক্তার কথা। রিপোর্টেড স্পিচের মধ্যে কার কথা থাকে? তো রিপোর্টেড স্পিচের মধ্যে আমাদের কথা থাকে হচ্ছে, স্পিচ হচ্ছে কি কথা বা বক্তৃতা। তো এখানে আমাদের রিপোর্টেড স্পিচে থাকবে বক্তার কথা, আর বক্তা যখন কথা বলবে অবশ্যই শ্রোতা না লাগবে, শ্রোতা এখানে আমাদের অবজেক্ট। নেক্সট আমরা এখন দেখব টোল্ড এবং সিআইডির ভিতর পার্থক্য কি। তো আমাদের অনেক সময় রিপোর্টেড স্পিচের আগে রিপোর্টিং ভার্বে আমাদের অবজেক্ট থাকে না, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে না, সেই ক্ষেত্রে আমাদের সেইড। আর যদি অবজেক্ট থাকে অর্থাৎ সেইড টু থাকে সেই ক্ষেত্রে আমাদের টোল্ড। তো টোল্ড দিলে অবশ্যই অবজেক্ট দেওয়া লাগবে, আর সেইড দিলে অবজেক্ট না দিলেও চলে। নেক্সট, রিপোর্টেড স্পিচের ইউ এবং আই কাকে বোঝায়? তো আমাদের এখানে সাধারণভাবে বাংলায় বুঝতে হবে যে আই আর ইউ। এখানে আমাদের দেখা গেছে বক্তা কামাল, শ্রোতা হচ্ছে সুজন। এখন বক্তা কামাল সুজনকে বলল আমি তোমার সাথে কাজ করতে রাজি। তো আমাদের আমি তোমার সাথে কাজ করতে রাজি এই কথাটা যখন আমরা ইনভার্টেড কমার ভিতরে দেব, আমি তোমার সাথে কাজ করতে রাজি, এখানে আমি বলতে ও বোঝাচ্ছে আই। যেহেতু কথাটা বলতেছে কামাল, আই মানে আমি, কিন্তু ওখানে আই মানে বোঝাচ্ছে কামাল।
তো এই যে আই, আই থাকবে সবসময় ফার্স্ট পারসন, আমাদের বক্তার কাছে চলে যাবে, বক্তা হবে কামাল। তাহলে আই যদি থাকে সেক্ষেত্রে কামালকে বোঝাবে। আর যদি ইউ থাকে তাহলে কামাল যদি বলে তুমি, তাহলে অবশ্যই সুজনকে বোঝাবে। তাহলে ইউ হবে সেকেন্ড পারসন, চলে যাবে আমাদের অবজেক্টের কাছে। তো এই জিনিসটা আমাদের বাস্তবের সাথে উপলব্ধি করতে হবে, পার্সনের সাথে করলে অনেক সময় ঝামেলা বেঁধে যেতে। বাস্তব বুঝতে হবে যেখানে মি কাকে বোঝায়, ইউ কাকে বোঝায়। তো এখানে যদি থাকে যে রিপোর্টেড স্পিচের ভিতরে মি আছে, তো মি আসছে কার থেকে, মি আসছে আই থেকে, তাহলে মি যাবে কার কাছে, মি অবশ্যই যাবে ফার্স্ট পারসনের কাছে। যেহেতু বক্তা কথা বলতেছে, বক্তা নিজের কথা বলবে আমি। আর যদি শ্রোতা সম্পর্কে কথা বলে তাহলে বলবে তুমি। তাহলে আমাদের যদি এখানে প্রথম অংশে ইউ থাকলে হবে সাবজেক্ট, আর যদি ডান পাশে ইউ থাকে সেটা অবজেক্ট। তো আমাদের দেখা গেছে রিপোর্টেড স্পিচের ডান পাশে ইউ আছে, তাহলে আমাদের ইউটা কাকে বোঝাবে, ইউ হচ্ছে তুমি। বক্তা কেমন কখনোই সুজনকে আই বলবে না, বলবে তুমি। তাহলে ওটা হচ্ছে কি, ইউ বুঝাইলে অবশ্যই অবজেক্টকে বোঝাবে, আর আই বুঝাইলে আমাদের অবশ্যই সাবজেক্টকে বোঝাবে। আইয়ের ভিতরে কি কি আছে, আই থেকে পাই আমরা আই, মি, মাই, তিনটা অংশ অবশ্যই ফার্স্ট পারসনের কাছে যাবে, সেকেন্ড পারসন ইউ, ইউর কাছেই যাবে। আমাদের এই অংশটা অবশ্যই বুঝতে হবে বাংলা উপলব্ধি করে। নেক্সট, রিপোর্টেড স্পিচের মাই এবং ইউর কাকে নির্দেশ করে। তো রিপোর্টেড স্পিচের মাই আসছে কার থেকে, মাই আসছে আই থেকে, আই আসছে ফার্স্ট পারসন। তো আমাদের সবচেয়ে বেশি বুঝতে হবে যে এখানে বক্তা যখন নিজের কথা বলবে তখন নিজের সম্পর্কে কথা বলবে। নিজের সম্পর্কে কথা বলতে আয়ের ভিতর যাইতে হবে। আয়ের ভিতরে তিনটা অপশন আছে, আই, মি, মাই, তিনটা সবই আমাদের বক্তাকে বুঝাইবে। আর ইউ যাই আছে, ইউ, ইউর, তিনটাই বুঝাবে আমাদের এখানে শ্রোতাকে। রিপোর্টিং ভার্বের পরে মি কাকে নির্দেশ করে, রিপোর্টিং ভার্বের পরে যখন মি পাবো ওই অংশটা বুঝতে হবে ওই মি মানে আমি, আমি মানে আমাকে, আমি স্বয়ং নিজেই আছি ন্যারেশনে। তো ন্যারেশনে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নিজের সম্পর্কে কথা থাকে, সারা পৃথিবীর মানুষের সম্পর্কে কথা থাকে। তো এই জিনিসটা অবশ্যই বাংলা উপলব্ধি করে বুঝতে হবে। যেমন হি সেড টু মি, হি সেড টু মি, এখানে মি মানে বলতে আমাকে বোঝাচ্ছে, তাহলে হি স্বয়ং কথা বলতেছে আমার সাথে। রিপোর্টেড স্পিচের উই কাকে নির্দেশ করে। তো রিপোর্টেড স্পিচের ভিতরে এটা আমরা দেখছি রিপোর্টিং ভার্বের ভিতরে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার বাম পাশের সাইডটা, ওখানে আমাদের যখন সেইডির পরে যখন আমাদের কি পাওয়া গেছে, মি পাওয়া গেছে, তখন আমরা মিটা অবশ্যই বুঝতে পারছি যে মি যেহেতু সেইডির পরে আছে ওই মিটা আমি নিজে। আর এখানে বলছে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের কথা। ইনভার্টেড কমার ভিতরে যখন উই থাকবে, উই আমাদের বলতেছে উইর আগে যদি মি থাকে আমাদের অবজেক্টে, সেই ক্ষেত্রে উইর ভিতরে আমি নিজে আছি। আর উইর আগে যদি মি না থাকে সেই ক্ষেত্রে উইর ভিতরে আমি নাই, কারণ উইটা হচ্ছে আমরা, আমি তুমি সে। এখানে দেখা যাচ্ছে যে উইর ভিতরে কি আমি আছি না আমি ব্যতীত আছি, সেই ক্ষেত্রে আমাদের আগে ফলো করতে হবে যে বাম পাশে কি অবজেক্টে মি আছে। যদি মি থাকে উই বলতে উইর সাবজেক্ট নিজেই থাকবে, উই সাবজেক্ট পরিবর্তন হবে না। আর যদি দেখা গেছে উই দেওয়া আছে রিপোর্টেড স্পিচে বাট বাম পাশে কোনো একটা নাম বা আদার্স কোনো পারসন সম্পর্কে বোঝাইছে, তখন বোঝা যাবে যে ওই উইর ভিতরে আমি না, যারা কথা বলতেছে তারা আছে, অর্থাৎ তখন ওই উইর সাবজেক্ট হবে দে। তাহলে উইর সাবজেক্ট চেঞ্জ হয়, এক সময় হয় উই আর আরেক সময় হচ্ছে দে। তাহলে কোন সময় উই হবে, যখন দেখা যাবে ওই কথাটা সম্পর্কে অর্থাৎ পৃথিবীর সমগ্র মানুষ সম্পর্কে আসলে উইটা থেকে যাবে। আর যদি বাম পাশে দেখা যাচ্ছে কি মি থাকে তাহলে সেই ক্ষেত্রে উই থেকে যাবে। কিন্তু যখন বাম পাশে মি থাকবে না রিপোর্টেড স্পিচের, তখন ওখানে উই হয়ে যাবে দে। নেক্সট, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কাকে বলে। আমি কথা বলতেছি এটা ডাইরেক্ট, আর যখন আমার কথা অন্য একজন নিয়ে বলবে সেটা হবে ইনডাইরেক্ট। আমরা ন্যারেশনে কার কথা কই, ন্যারেশনে অন্য একজন কথা বলছে তখন ওই কথাটা আমরা বর্ণনা করি, অর্থাৎ ডাইরেক্ট ভাবে কথা থাকে, আমরা ইনডাইরেক্ট ভাবে করি। কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে এইচএসসি তে দুই প্রকারই ন্যারেশন আছে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে বলে, আবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এর অপশনটা চিনতে হবে যে কোনটা ডাইরেক্ট হয় কোনটা ইনডাইরেক্ট হয়। পরপর এক বক্তার দুই তিনটি কথা থাকলে সেটা আমরা কিভাবে বুঝবো। পরপর এক বক্তার কথা থাকলে আগেই বলা হয়েছে যে আমাদের বাম পাশে ইনভার্টেড কমা থাকবে, পরবর্তীতে ফুল স্টপ বা কোশ্চেন বোধক চিহ্ন থাকবে, পরবর্তীতে দেখা গেছে আমাদের ইন্টারোগেটিভ চিহ্ন থাকতে পারে বা আদার্স কোনো চিহ্ন থাকতে পারে, আবার দেখা যাচ্ছে আবার ফুল স্টপ বা আদার্স কোনো চিহ্ন থাকতে পারে, দেন লাস্টে আমাদের ইনভার্টেড কমা। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে মাঝখান দিয়ে যেখানে ইনভার্টেড কমা থাকার কথা সেখানে ইনভার্টেড কমা নেই, আবার লাইন শুরু হয়েছে, তখন লাস্টে যে ইনভার্টেড কমা এভাবে যদি থাকে পরপর দুই তিন লাইন, সেটা হবে একই বক্তার কথা। নেক্সট, ইয়েস স্যার থাকলে আমরা কি বলতে পারি। তো ইয়েস কথাটা আমাদের হ্যাঁ না অর্থাৎ উত্তরের দিকে নির্দেশ করে, অর্থাৎ আগের বাক্যে যদি অবশ্যই
আগের বাক্যে আমাদের কোশ্চেন মার্ক থাকবে বা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, আর ইন্টারোগেটিভ চিহ্নের পরে যে কথাটা আসে সেটা রিপ্লাইড দিয়ে করতে হয়। রিপ্লাইডে হচ্ছে উত্তর দেওয়া, তাহলে এখানে অ্যান্সারও দেওয়া যায় বাট রিপ্লাইডটা বেশি ইউজ হয়। তাহলে ইয়েস স্যারকে আমরা বাংলায় কি পাবো? ইয়েস স্যার মানে কি, সে যে উত্তরটা দিছিল সেটা ছিল পজিটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক। তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। স্যার থাকলে দুই ভাবে করা যায়, উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি, দুই ভাবে করা যায়। থ্যাংক ইউ স্যার থাকলে থ্যাংক দ্য টিচার, থ্যাংক এর সাথে আমাদের পাস্ট টেন্স করতে হবে, থ্যাংক দ্য টিচার উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি, দুই ভাবে করা যায়। গুড মর্নিং থাকলে কি করা যায়? গুড মর্নিং থাকলে উইশড গুড মর্নিং আনতে হবে। নেক্সট প্রপোজ টু আর প্রপোজ দ্যাট, এর ভিতরে ডিসটেন্স কি? তো এখানে আমাদের দেখা যাচ্ছে একটা আছে প্রপোজ টু আর একটা আছে প্রপোজ দ্যাট, দুইটা অপশন আমাদের লেটাস থেকে আসে। লেটাস যদি থাকে তাহলে দুইটা জিনিস প্রপোজডও হবে, প্রপোজ দ্যাটও হবে, প্রপোজ টুও হবে। কিন্তু কোন ক্ষেত্রে প্রপোজ টু, কোন ক্ষেত্রে প্রপোজ দ্যাট? যদি রিপোর্টেড স্পিচের আগে, রিপোর্টেড স্পিচের আগে যদি বক্তাও থাকে শ্রোতাও থাকে, দুইটা নাম, যেমন কামাল, সেই টু, সুজন, লেটাস। তাহলে এখানে দেখা যাচ্ছে কামাল কাকে বলছে, সুজনকে বলছে, অর্থাৎ একটা অবজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে প্রপোজ টু হবে, অর্থাৎ অবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে প্রপোজ টু হবে। তারপরে লিংক আসতে হবে দ্যাট, আর প্রপোজ দ্যাট কোথায় থাকবে? কামাল সেড, বাট ওখানে দেখা যাচ্ছে কোনো অবজেক্ট নাই, তারপরে লেটাস বলছে, লেটাস গো ফর এ ওয়াক, চলো একটু বেড়ানো যাক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কামালের যে সাবজেক্ট ছিল কোনো অবজেক্ট ছিল না, সেই ক্ষেত্রে আমাদের কামাল প্রপোজ দ্যাট। তো আমাদের প্রপোজ টু হবে অবশ্যই লেটাসের আগে বাম সাইডে, যেখানে বক্তা এবং শ্রোতা। অনেক সময় দেখা যাচ্ছে যে বক্তাও নাই শ্রোতাও নাই, মাঝখানে লাইন দেওয়া আছে, সেক্ষেত্রে দুই ভাবেই করা যাচ্ছে। প্রপোজ দ্যাট দিয়ে করলে আমাদের অবজেক্ট আনা লাগবে না, আর প্রপোজ টু দিয়ে করলে অবজেক্ট আনা লাগবে। তো আমাদের সবচেয়ে লাইন বাই লাইন বক্তা শ্রোতা থাকবে তা না, ন্যারেশন করতে গেলে অনেক সময় দেখা গেছে যে বক্তা শ্রোতা পাওয়া যাচ্ছে না, তখন খুঁজে দেখতে হয় কথাটা কার। সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমাদের দুইটা নিয়মই ফলো করতে পারি। আমরা যদি প্রপোজ টু দিই সেক্ষেত্রে অবজেক্ট আনবো, আর যদি প্রপোজ দ্যাট দিই অবজেক্ট আনা লাগবে না। তাহলে দুইভাবেই করা যায়, আর এই জিনিসটা আমাদের লেটার্স থেকে আসে। রিকোয়েস্ট টু এবং রিকোয়েস্টেড দ্যাট, তো এর ভিতরে পার্থক্য কি? রিকোয়েস্ট টু আর রিকোয়েস্টেড দ্যাট, এই যে রিকোয়েস্টেড টু আর রিকোয়েস্টেড দ্যাট, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যখন প্লিজ থাকলো সেক্ষেত্রে আমাদের কি কোনো অনুরোধ থাকলো বা প্লিজ থাকলো, আবেদনময় কথা থাকলো, মানে অনুরোধ করে কোনো কিছু বোঝানো হচ্ছে, তখন আমরা রিকোয়েস্টেড টু দেখতে পারি যে রিকোয়েস্টেড টু। কিন্তু রিকোয়েস্টেড দ্যাট দেবো কোথায়? রিকোয়েস্টেড দ্যাট দিব আমাদের লেটাস না থেকে, যদি লেট হিম, লেট দেম, আদার্স কোনো টপিকস নিয়ে কথা বলা হয়, লেট মি, অর্থাৎ লেটাস থাকলো না, সেই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টেড দ্যাট দিতে হবে। আর আমাদের রিকোয়েস্টেড টু হচ্ছে আমাদের সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে দিতে হবে। দুইটাই সবই ইম্পর্টেন্ট, বাট এখানে লেটাসের একটা আলাদা নিয়ম আছে তাই। তো লেটাসের যে আমাদের লেট আস ব্যতীত যেটা থাকবে সেটাই আমাদের রিকোয়েস্টেড দ্যাট, আর আমাদের রিকোয়েস্টেড টু হবে যখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে অনুরোধমূলক কোনো কথা বলা হবে। যদি বাক্যে ওয়াই থাকে তো সেক্ষেত্রে আমাদের আস্কড দ্য রিজন দিয়ে করতে হবে। সরি স্যার থাকলে আমাদের সেক্ষেত্রে অ্যাপোলোজাইজড হবে। তো আমাদের এখন বেসিক যে এক্সাম্পলগুলো, একবারে ন্যারেশনের ইজি এক্সাম্পল, তো এটা দিয়েই বেসিক দিয়ে ন্যারেশনের কাঠামো তৈরি হবে। তো সেক্ষেত্রে আমি একটু সহজভাবেই লেখা আছে এখানে, মামুন সেড টু কামাল। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, মামুন সেড টু কামাল, এক্ষেত্রে আমাদের বক্তা হচ্ছে মামুন, শ্রোতা হচ্ছে কামাল। আমরা সাধারণভাবেই বলি মামুন কামালকে বলছে, ঠিক সেরকমই এখানে আমাদের ধরতে হবে, বাংলাটা আমাদের বুঝতে হবে যে মামুন কামাল বলছে, কি বলছে? আই শ্যাল গো আউট বাট ইউ উইল স্টে হোম, আমি বাইরে যাব তুমি রুমে থাকো, এই কথাটা বলতেছে মামুন কামালকে। তো আমাদের এই জিনিসটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি সেইডির পরে টু থাকে, সেইডির পরে টু থাকলে আমাদের সেইডির পরে টু থেকে টোল্ড এলে করতে হবে। আর যদি সেইডির পরে টু না থাকে, অবজেক্ট যদি না থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের সেইড দ্যাট দিয়ে করা যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে এই যে সেইড, এই সেইডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, আর এটা আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো আমাদের রিপোর্টিং ভার্বের সেই টু চেঞ্জ হয়ে এখন আমরা টোল্ড দিব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের জানা গেল, এখানে আমরা টোল্ড দিব। আর যদি টু না থাকতো সেক্ষেত্রে আমরা কি দিতাম? সেইড দ্যাট। ওকে ফাইন। আমাদের জেনারেল কমা আর ইনভার্টেড কমা উঠানোর জন্য এখানে আমাদের একটা লিঙ্কার প্রয়োজন, তো লিঙ্কার প্রয়োজনের জন্য এখানে হবে দ্যাট। তো অনেক সময় দেখা গেছে আমাদের রিপোর্টেড স্পিচ আছে বাট বক্তা নেই, তো
তো সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বক্তা আনতে হবে, তারপর আনতে হবে রিপোর্টিং ভার্ব, তারপর আনতে হবে শ্রোতা, দেন আমাদের রিপোর্টেড স্পিচে যেতে হবে। নাও যদি থাকে বক্তা, তারপর আমাদের এনে করতে হবে। এক্ষেত্রে মামুন টোল্ড কামাল, লিঙ্কার দিলাম দ্যাট। আইটা কার কাছে যাবে? তো আমাদের আইটা দেখতে হচ্ছে যে মামুন যদি বলে আমি বাইরে যাব, তাহলে এক্ষেত্রে মামুন নিজেকে বোঝাচ্ছে। তাহলে মামুন যদি নিজেকে বোঝায়, তাহলে আইটা অবশ্যই মামুনের কাছে যাবে। তাহলে আমাদের এই রিপোর্টেড স্পিচের ভিতরে আই সম্পর্কে যতগুলাই থাকবে সব যাবে আমাদের বক্তার কাছে। আমাদের আইয়ের ভিতর কি কি থাকে? আই, আমি, মি, মাই, তিনটা জিনিসই আমাদের বক্তাকে বোঝাবে। এটা আমাদের পার্সন অনুযায়ী বলতে গেলে যে আমাদের ফার্স্ট টু সাবজেক্ট এভাবে বলা হয়। তো আমি বাংলা ভাবে বোঝাচ্ছি। এখানে যদি আই বোঝায়, তাহলে আইটা কাকে বোঝাচ্ছে? মামুন নিজেকে নিজে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আই চলে যাবে মামুনের কাছে। মামুন ছেলে, সাবজেক্ট হবে হি। আর শ্যালে শুড হয় না, শ্যালে হবে উড। গড গড, নো চেঞ্জ, বাট বাট। ইউ কাকে বোঝায়? তো ইউর যতগুলো ফাংশন আছে ইউ সাবজেক্ট হিসেবে বোঝাচ্ছে, তাহলে ইউটা অবশ্যই যাবে সেকেন্ড টু অবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্টের কাছে যাবে। তো আমি বাংলা বুঝাই। মামুন যদি বলে তুমি, তাহলে কাকে বোঝায়? মামুন যদি তুমি বোঝায়, তাহলে অবশ্যই তার অবজেক্টকে বোঝাবে, শ্রোতাকে তুমি বলবে, সেক্ষেত্রে ইউ চলে যাবে কামালের কাছে। তাহলে এক্ষেত্রে আমাদের ইউর যতগুলো ফাংশন আছে ইউরও যদি থাকে, সেক্ষেত্রে আমাদের অবজেক্টকে বোঝাবে। তাহলে ইউ চলে যাবে কার কাছে? কামালের কাছে। তাহলে সাবজেক্ট হলো কি? হি। উইলে হবে উড, এসটে হন। তাহলে আমাদের মূল বাক্যের অ্যান্সার হবে মামুন টোল্ড কামাল দ্যাট হি উড গো আউট, বাট এখানে আমাদের আরেকটা ফাংশন দিতে হবে যে এখানেও হি হইলো, এখানেও হি হলো। সেক্ষেত্রে আমাদের বোঝানোর ক্ষেত্রে আমাদের এই হি দিয়ে ছোট একটা ব্র্যাকেট দিয়ে হির পরে আমাদের এম দিতে হবে, আর এই হিটা ছোট একটা এরপরে ছোট একটা ব্র্যাকেট দিয়ে আমাদের কি দিতে হবে? কে দিতে হবে। নেক্সট আমাদের অপশনটা আছে মামুন সেড টু মিনা। তো মামুন বলছে কাকে? মামুন বলছে আমাদের এখানে দেখা যাচ্ছে মিনাকে বলছে। কথা আছে মামুন এবং মিনার ভিতরে। তো আমাদের আই ডিড নট গো দেয়ার এই বাক্যটা কোন সেন্টেন্সে? এটা আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, মামুন বলল আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম না। ওয়াই? তো ওয়াই এর এখানে আমাদের কোনো বক্তা নেই। এইখানে বাংলা বুঝতে হবে যে এখানে ওয়াই কেন, মানে এখানে কেন মামুন গিয়েছিল না, সেই কথাটা কে বলতে পারে? অবশ্যই এখানে আমাদের এইটুকু বক্তা হবে মিনা। যেহেতু মামুন বলছে আমি ওখানে গিয়েছিলাম না, এখানে আমাদের বক্তা দেওয়া নাই, তাহলে বুঝতে হবে যে কারণ জিজ্ঞাতে পারে কি, সে গেছিল না কেন, কারণটা কি, সেক্ষেত্রে মিনাই বলবে। তো আমাদের এখানে ন্যারেশনের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলা বুঝে বুঝে বক্তা বের করতে হবে। আমাদের সব লাইনে যে বক্তা দেওয়া থাকবে সেমন না। তাহলে মামুন সেই টু আমাদের আবার দেখা যাচ্ছে টু আছে, যার জন্য এখানে হবে টোল্ড, লিঙ্কার হবে দ্যাট। আই, আবার আই ফাংশন গুলো যত মামুন মামুন নিজেকে বোঝাচ্ছে, আই ফার্স্ট টু সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের মামুনের কথা চলে যায়। মামুন ছেলে, সেক্ষেত্রে সাবজেক্ট হবে হি। ডিড নট থাকলে দেবো হ্যাড নট। তো হ্যাডের পরে আমাদের গোটা চেঞ্জ হয়ে যায়, গোটা চেঞ্জ হয়ে যায় গান, দেয়ার দেয়ার। নেক্সট আমাদের এই যে ওয়াই, ওয়াইটা কি বলছে? তাহলে আমাদের এখানে আনতে হবে মিনা। মিনা যদি থাকে তাহলে মিনা আমাদের সেইড নেই, এখানে সেইডের অপশন এনে করতে হবে যে মিনা আস্কড। মিনা আস্কড কাকে জিগাইলো? মামুনকে। তো মিনা আস্কড দা রিজন। মিনা কি জিগাইলো? রিজন জিগাইলো। এখানে যেহেতু ওয়াই ডাব্লিউএস কোশ্চেন, আমাদের এখানে কি আসবে না? লিঙ্কার আসবে না। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার ইফ বা ওয়েদার আসে, বাট ডাব্লিউএস কোশ্চেন থাকলে আমাদের সেক্ষেত্রে আমাদের কোনো লিঙ্কার আসবে না। যেহেতু এটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আসে, সেক্ষেত্রে এখানে আমাদের লিঙ্কার আসে নাই। আজ দা রিজন সরাসরি আমাদের এই লাইন শেষ। নেক্সট মিনা সেড টু মামুন। এখন আমাদের এই বাক্যে আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না। তো এই ক্ষেত্রে আমাদের রিপোর্টেড স্পিচের বক্তা হয়ে গেছে মিনা। তাহলে মিনা বলতেছে আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না। তাহলে আমাদের আইটা কিটা? মিনা যেহেতু বক্তা, তাহলে রিপোর্টেড স্পিচের আই বলতে আমি বুঝাই, সেক্ষেত্রে বক্তা নিজেকে নিজে আই বুঝাচ্ছে, অর্থাৎ আমি বুঝাচ্ছে। ফার্স্ট টু সাবজেক্ট, সেক্ষেত্রে পার্সন দিয়েও করা যায়। ফার্স্ট টু সাবজেক্ট, ফার্স্ট পার্সন সাবজেক্টকে নির্দেশ করে, বাট আমি বাংলা বোঝাচ্ছি। বাংলা বুঝে যদি করা যায় তাহলে পার্সনের কাছে যাওয়া লাগে না, অটোমেটিক এটা সহজ হয়ে যায়। তাহলে ফার্স্ট টু সাবজেক্ট না গিয়ে আমরা বললাম যে বক্তা যেহেতু কথা, এই রিপোর্টেড স্পিচের কথাগুলো কার থাকে? অবশ্যই বক্তার থাকে। তাহলে বক্তা যদি কথা থাকে, বক্তা নিজেকে যখন আমি বুঝাবে তাহলে তার নিজের কথা আসবে। আর যদি তুমি ইউ সম্পর্কে কথা আসে, অবশ্যই শ্রোতা সম্পর্কে আসবে। তাহলে আমাদের আইটাকে, আইটা অবশ্যই মিনা হবে। মিনার কাছে যাই কি পেলাম? আই হয়ে যাবে শি। ডন্ট, তো ডন্ট থাকলে কি হবে? ডিড নট, ডিড নট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার জন্য লাইক, লাইকই থেকে যাবে। ইউ আমাদের মামুনকে কাছে যে এটা অবজেক্ট ফর্মে আছে, মামুনের সাবজেক্ট আছে হি।
মামুনের অবজেক্ট হচ্ছে হিম আর মামুনের পসেসিভ হবে হিজ। আর মেয়েদের বেলা পসেসিভ এবং অবজেক্ট কেস হবে হার। তো মামুনের অবজেক্ট কেসে আছে যার কারণে এখানে হবে হিম। নেক্সট মিনা সেড টু মি, এখানে মি বলতে আমাকে। ন্যারেশনটা যখন মি পাওয়া যাবে তখন বুঝতে হবে স্বয়ং আমি ওই ন্যারেশনের ভিতর আছি, আমার সাথে মিনার সাথে কথা বলা হচ্ছে। তাহলে এই মিটা আমি নিজেই যেই ন্যারেশন করব তখন মনে করব যে ওই মিটা আমি নিজেই ধরে নেব। তাহলে মিনার সাথে কথা হচ্ছে কার? আমার। কি বলতেছে? আই ওয়ান্ট টু গো টু ঢাকা, আমি কোথায় যেতে চাই? ঢাকা যেতে চাই। তাহলে আই মানে আমি। মিনা বলতেছে আমি ঢাকা যেতে চাই। যেহেতু রিপোর্টেড স্পিচে সব কথা হবে বক্তা, তাহলে বক্তা যদি থাকে বক্তা আমি বললো, তাহলে আমি বললে মিনা, এখানে বক্তা মিনা, তাহলে তার নিজেকে বোঝাচ্ছে। তাহলে মিনা বলতেছে আই ওয়ান্ট টু, আমি চাই, গো টু ঢাকা, ঢাকা যেতে চাই, নাও এখন। তাহলে আমাদের নাও যদি থাকে অপশনে দেন আনসার। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? তাহলে উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, এই কথাটাও বলতেছে কে? মিনা। সর্বোপরি আমাদের একটা জিনিস দেখতে হবে, এখানে ফুল স্টপ আছে বাট এখানে ইনভার্টেড কমা নেই, এখানে ইনভার্টেড কমা নেই। তো নতুন করে যদি ইনভার্টেড কমা না আসে, পরপর যদি দুইটা রিপোর্টেড স্পিচের কথা থাকে, তাহলে ইনভার্টেড কমা যদি মাঝে না থাকে অবশ্যই এই কথাটা একই বক্তার। সেক্ষেত্রে আমরা দেখছি এখানে কি নেই, আমাদের ইনভার্টেড কমা নেই, এই পাশেও ইনভার্টেড কমা নেই, তাহলে অবশ্যই দুইটা রিপোর্টেড স্পিচের কথা এক বক্তার। তাহলে মিনা সেড টু মি আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও, তাহলে মিনা সেড টু আমাদের চেঞ্জ হবে টোল্ড। তাহলে মিনা টোল্ড মি, আমাদের আই কে, আই হচ্ছে মিনা, যেহেতু মিনার কথা মিনা নিজেই বলতেছে আমি ঢাকা যেতে চাই, মিনা আমি বলতে সে নিজেই, তাহলে হয়ে গেল শি ওয়ান্ট। এখানে ভার্ব, আমাদের ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট বানাতে হবে ওয়ান্টেড। তাহলে মিনা ওয়ান্টেড টু গো, ওয়ান্টেড টু, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গোটা গোই থেকে যাবে, গো টু ঢাকা, নাও থাকলে দেন। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, এই কথাটা কি বলতেছে? এই কথাটা বলতেছে মিনা, আবারও বলতেছে। তো আমরা যদি এখানে সরাসরি ফুল স্টপেরটা উঠাইয়া অ্যান্ড দিই, তাহলে অ্যান্ড অলসো আস্কড বা এ গোইং আস্কড বা ফাদার আস্কড এরকম কিছু দিয়ে আমরা এই লাইনটার সাথে এই লাইনটা জয়েন করতে পারি। আর আমরা যদি এখানে ফুল স্টপ দিই সেক্ষেত্রে আমাদের পুনরায় আরেকটা সাবজেক্ট, ওর সাবজেক্টের প্রোনাউন, মিনার সাবজেক্টের প্রোনাউনটা আনা লাগবে। আর আমরা যদি ফুল স্টপ না দিই তাহলে সাবজেক্টের প্রোনাউনটা আনা লাগে না। সেক্ষেত্রে আমরা যদি ফুল স্টপ না দিই and also asked, আর যদি আমরা ফুল স্টপ দিই তাহলে she also asked। এক্ষেত্রে ফুল স্টপটা অপশন আছে, যদি ফুল স্টপ দিয়েই দিই তাহলে নতুন করে সাবজেক্টের প্রোনাউন আনবো, আর যদি ফুল স্টপ না দিই প্রোনাউনটা আনা লাগে না, আমরা ফুল স্টপ দিলাম না, তাহলে কি and also asked। asked কাকে? মি। also asked me, তাহলে এখানে উইল আমাদের অক্সিলারি ভার্ব আছে যার কারণে লিঙ্কার আসবে ই পাবলিক ওয়েদার, যে কোনো একটা অপশন দিলে হয়। তাহলে also asked if, তাহলে আগে ভার্ব আছে তারপরে সাবজেক্ট, কিন্তু আমাদের অ্যাসার্টিভ বানাতে হবে, সব সেন্টেন্সগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে, যার কারণে আগে সাবজেক্টের কাজ করব ইউ। তাহলে এখানে আমাদের বক্তা ছিল কে? বক্তা ছিল মিনা। ইউ বোঝাচ্ছে কাকে? তুমি। তুমি যাবে কার কাছে? আমাদের শ্রোতার কাছে, শ্রোতা আমি নিজেই। তাহলে ইউ মির কাছে যে সাবজেক্ট নিয়ে আসলো কি? মির সাবজেক্ট হবে মি মানে আমি মানে আই হয়ে যাবে, আর উইল হয়ে যাবে উড। গো গো মি, মি বোঝাচ্ছে, মি মানে মি সাবজেক্ট কি? মি বলতে এখানে বোঝাচ্ছে মি মানে আমি। আমাদের বক্তা ছিল কে? মিনা। তাহলে মিনার নিজেকেই বোঝাচ্ছে। তাহলে আমাদের আই হচ্ছে সাবজেক্ট কেসে থাকে, মি থাকে অবজেক্ট কেসে, মাই থাকে কি? পজিটিভ কেসে। তাহলে আমাদের মি আছে কিসে? অবজেক্ট কেসে। তাহলে আমাদের মিটা চলে যাবে কার কাছে? আমাদের মিনার কাছে। মিনার সাবজেক্ট কি হবে? শি। ওর অবজেক্ট কি হবে? অবজেক্টও হার হবে, পসেসিভও হার হবে। সেক্ষেত্রে আমাদের কি হলো? হ্যাঁ, তাহলে টোটাল বাক্যটা কি হলো? মিনা টোল্ড মি দ্যাট she wanted to go to Dhaka then and also asked if she would go with her। তাহলে আমাদের টোটাল বাক্যটা, নিচের বাক্যটা পড়ি। he said to me I am well। তাহলে এই well মানে হচ্ছে কি? আমি ভালো আছি। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আমাদের said to আছে, said to told। মি আমি নিজেই আছি। আই কাকে বোঝাচ্ছে? আই মানে আমি। হি নিজেকেই বোঝাচ্ছে। তাহলে আই চলে যাবে কার কাছে? হির কাছে। হির সাবজেক্ট হি, প্রোনাউন হি থাকলো, এম থাকলে কি হয়? এম থাকলে ওয়াজ হয়, ওয়েল ওয়েল। তাহলে টোটাল বাক্যটা দাঁড়ালো কি? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। আমরা এখন উপরের বাক্যগুলো খেয়াল করি। রানা সেড টু মি আই ওয়াজ ইল। আমাদের ওয়াজ থাকলে হ্যাড বিন আনতে হয়। তাহলে আমাদের রানা সেড টু থাকলে কি হলো? টোল্ড। তাহলে আমরা রানা টোল্ড দিলাম মি, এখানে স্বয়ং আমি নিজেই আছি। তাহলে আমাদের মি থেকে গেল। লিঙ্কার কি? লিঙ্কার হবে আমাদের যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, লিঙ্কার হবে দ্যাট। আই চলে যাবে আই। রানা নিজে কি বোঝাচ্ছে? আমি, যেহেতু রিপোর্টেড স্পিচের কথা, বক্তা স্বয়ং নিজে। তাহলে যদি এখানে আমি বোঝাই তাহলে বক্তা নিজেকে বোঝাচ্ছে, তাহলে আই ফার্স্ট সাবজেক্ট, এরকম বুঝতে পারে। আবার বাংলা দিয়ে বুঝতে হবে, সর্বক্ষেত্রে বাংলা দিয়ে বুঝলে ন্যারেশনটা সহজ লাগবে।
তো আই চলে গেল কার কাছে, বক্তার কাছে। তাহলে বক্তার কাছে যাই কি হয়ে গেল, রানা ছেলে হি, আর ওয়াজ থাকলে হ্যাড বিন ইন ইল। তাহলে টোটাল বাক্যটা দাঁড়ালো রানা টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। নেক্সট, ইউ সেড টু মি। তাহলে ইউর সাথে কথা হচ্ছে, কার কথা হচ্ছে, মির কথা হচ্ছে। ইউ আর মির কথা হচ্ছে। ইউ সেড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি। তুমি তোমার কর্তব্য করনি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেড হয়ে যাবে কি, সেড হয়ে যাবে টোল্ড। তাহলে ইউ টোল্ড মি, লিঙ্কার হয়ে গেল কি, লিঙ্কার হবে দ্যাট। ইউ কোন, ইউ কাকে বোঝাচ্ছে, ইউ মানে তুমি বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইউ যদি বলে তুমি, অর্থাৎ তুমি তোমাকে বোঝাচ্ছে, তার মানে এখানে তুমি যদি তুমি বলে সেক্ষেত্রে বোঝাচ্ছে মি কি। আর এখানে যদি আই কোনো অপশন থাকে, তাহলে আই থাকলে সম্পূর্ণ বক্তাকে বোঝায়, আর ইউর যা থাকবে, ইউ থাকুক আর ইউর থাকুক, সব কিছুই বোঝাবে অবজেক্টকে। তাহলে ইউ চলে গেল অবজেক্টের কাছে মি, মির কাছে, যে মির সাবজেক্ট হবে কি আই। তাহলে আই ডু তে আমাদের পাস্ট টেন্সে কি দেবো, ডু নট থাকলে ডিড নট, ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার কারণে ডু থেকে যাবে ইওর। ইওর চলে গেল আবার মির কাছে, তাহলে মির সাবজেক্ট কি আই। তাহলে ইওর আছে কোন কেসে, ইওর আছে পসেসিভ, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ। সেক্ষেত্রে আমাদের এখানে যাবে মাই ডিউটি ডিউটি। তাহলে টোটাল বাক্যটা হলো কি, ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি। ওকে ফাইন। নেক্সট, হি সেড টু মি আই ফিনিশড রিডিং দ্য বুক। তো আমাদের এক্ষেত্রে দেখা যাচ্ছে বাক্যটা কিসে আছে, বাক্যটা আছে অ্যাসার্টিভে। তাহলে হি সেড টু মি, আমাদের এখানে সেড চেঞ্জ হয়ে কি হবে, সেড চেঞ্জ হয়ে যাবে টোল্ড। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বললো। লিঙ্কার কি দ্যাট, আই কাকে বোঝাবে, আই অবশ্যই বক্তাকে, বক্তা আছে কে, বক্তা আছে হি। তাহলে আই হির কাছে যে কি হবে, হি ফিনিশড। আমাদের কোন টেন্স আছে, এটা আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কার কাছে যেতে হবে, পারফেক্ট। তাহলে হ্যাড ফিনিশড রিডিং দা বুক, এর কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে হবে হ্যাড ফিনিশড। তাহলে টোটাল বাক্যটা কি হলো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দা বুক। নেক্সট, হি সেড দা হর্স ডেট ইন দা লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে কি হবে, প্রিভিয়াস আনতে হবে। তাহলে আমাদের এখানে ডেট আছে, হি সেইড, আমাদের এখানে অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমাদের সেইড দ্যাট দিয়ে করবো, অবজেক্ট যেহেতু নেই। তাহলে হি সেইড দ্যাট দা হর্স, হর্স আছে এখানে একটা ঘোড়া বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে থার্ড পারসন বোঝাচ্ছে। থার্ড পারসন বোঝানোর কারণে দা হর্স যা আছে তাই থেকে যাবে, দা হর্স ডেট, ডেট থাকলে কি হবে, এটা পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে হ্যাড ডেট ইন দা প্রিভিয়াস নাইট। তাহলে এখানে লাস্ট নাইট থাকলে কি দেবো, প্রিভিয়াস নাইট। তাহলে আমাদের টোটাল বাক্যটা হলো হি সেড দ্যাট দা হর্স হ্যাড ডেট ইন দা প্রিভিয়াস নাইট। নেক্সট, হি সেড টু মি আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তাহলে আমাদের এখানে সেড টু মির জায়গায় কি দিব, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেক্ষেত্রে আমরা দেবো হি টোল্ড মি। লিঙ্কার হবে কি, লিঙ্কার হবে দ্যাট। আই চলে যাবে কার কাছে, বক্তার কাছে। বক্তার কাছে যে কি হবে, বক্তা আছে হি, হবে হি। ওয়াজ থাকলে কি দেবো, হ্যাড বিন। তাহলে হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, যা আছে তাই। তাহলে টোটাল বাক্যটা দাঁড়ায় হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার। নেক্সট, হি সেড টু মি when I came home I found I lost my umbrella। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি একটা সেন্টেন্সে বারবার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এখানে দেখা যাচ্ছে কেম একটা, ফাউন্ড একটা, লস্ট একটা, তিনটাই আমাদের পাস্ট ইনডিফিনিট, যার কারণে একটাও চেঞ্জ হবে না, যা আছে ঠিক ওরকমই থাকবে। সেক্ষেত্রে আমাদের টোটাল বাক্য হবে হি টোল্ড মি দ্যাট ওয়েন, আই যাবে কার কাছে, আই যাবে হির কাছে, যার কারণে সাবজেক্ট হয়ে যাবে হি। কেম থেকে যাবে হ্যাড কেম, আর হবে না এখানে যেহেতু তিনটা আছে। কেম হোম, আই চলে গেল আবার আমাদের হির কাছে, হয়ে গেল হি। হি ফাউন্ড, ফাউন্ডেরও নো চেঞ্জ। নেক্সট, আই চলে যাবে আবার হির কাছে, হি। লস্টেরও নো চেঞ্জ, শুধু আমাদের মাইটাকে, মাই মানে আমার, তাহলে আমার আসছে কার থেকে, আই থেকে। তাহলে আমার কার কাছে যাবে, বক্তার কাছে। বক্তা আছে হি, তাহলে মাই আছে কোন কেসে, মাই আছে পসেসিভ, বক্তার হি, হির পসেসিভ কি হি, হিম হিজ, তাহলে আমাদের এখানে হবে হিজ। তাহলে টোটাল বাক্যটা কি হলো, হি টোল্ড মি দ্যাট ওয়েন হি কেম হোম হি ফাউন্ড হি লস্ট হিজ umbrella. Next, our teacher say to the student, do you know that honesty is the best policy। তো এটা আমাদের ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক আছে, যার কারণে the teacher said to, চেঞ্জ টু চেঞ্জ হবে কি হবে, এখানে হবে asked the student। তো আমাদের ডু আছে অক্সিলারি, যার কারণে লিঙ্কার হবে এখানে আমাদের কি
ইফ বা ওয়েদার ইফ, তো আমাদের আগে সাবজেক্টের কাজ করতে হবে। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ চলে যাবে শ্রোতার কাছে। শ্রোতা হচ্ছে আমাদের স্টুডেন্টস, এখানে এচ আছে যার কারণে প্লুরাল আমাদের ইউটা হয়ে যাবে দে। ডু যায় ভার্বের কাছে যে পাস্ট টেন্স হবে, তাহলে নোট পাস্ট হচ্ছে নিউ, নিউ দ্যাট দ্যাট ওয়ান ইজ টি ইজ আর চেঞ্জ হবে না, কজ এটা হচ্ছে আমাদের চিরন্তর সত্য কথা। ইজি থেকে দেবে দ্য বেস্ট পলিসি। তাহলে টোটাল বাক্যটা কি হলো? দ্য টিচার asked the student if they knew that honesty is the best policy। তো আমরা জাস্ট বেসিক নিয়ে আলোচনা করছি, এর পরবর্তীতে আমরা পার্ট বাই পার্ট লিখে উদাহরণ সহিত বোঝাবো। তো বেসিক আলোচনাটা এই জন্যই দরকার, তো বেসিকটা না থাকলে ন্যারেশনটা বোঝা যায় না। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আমাদের ন্যারেশনের পার্ট বাই পার্ট করা হবে, সেই ভিডিওগুলো পেতে আমাদের কাজী বুলবুল টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।